নেপাল ভ্রমণের উদ্দেশ্যে প্রথমেই বাসা থেকে পাঠাও বাইক দেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা করি। যাই দেখি বিশাল ভিড় টার্মিনালে। বরাবরের মতোই একটু স্পেশাল ভালোবাসা দরকার হবে হাজার মানুষের লাইনে ভালোবাসা। এয়ারপোর্টে পৌঁছে গেছি। একবার ওই পাশে পাঠাইতেছে, আরেকবার এই পাশে পাঠাইতেছে। মনে হয় শিওর না কেউ নেপালের বিমান কোথা থেকে ছাড়বে। প্রচুর পরিমাণ মানুষ হজ করতে যাচ্ছে, উমরা হজ। সম্ভবত এয়ারপোর্টে যত যাত্রী তার মধ্যে উমরা হাজির সংখ্যাই বেশি। তবে মসজিদের এই জায়গাটায় নামাজ পড়তে এসে দেখলাম প্রচণ্ড গরম, মানুষ বেশির জন্য এয়ারপোর্টে পৌঁছে যাওয়ায় আমার অনেকক্ষণ অপেক্ষা করা লাগছিল। এই বাচ্চাটার সাথে খেলে আমি অনেক সময় কাটিয়েছি। সে একবার উকি দিয়ে আমাকে দেখে আবার আড়ালে চলে যায়, একবার দেখে আবার আড়ালে চলে যায়। প্রায় ঘন্টা খানেক মনে হয় ওর সাথে আমি দুটো চুরি ফেলেছি। খুবই কিউট বাচ্চা, মাশাআল্লাহ। আবুল রেজাল্ট পেলে আজকে 3 দিন। মেইন প্লেট হয়েছে আমার পাসপোর্ট বানাইতে। এই ভাই নেপালে যাচ্ছে না, এই ভাই নেপালি লোক, এখানে চিটাগং মেডিকেল কলেজে পড়ে, কিন্তু বাংলা জানে খুব ভালো। ভাই নাম কি আপনার? আমার নাম প্রয়াস। বাসা কানপুরতে। আমরা একই বিমানে যাচ্ছি। ফাইনালি ইমিগ্রেশন পার করে ফেলছি বিনা ঝঞ্ঝাটে। একটু ঝঞ্ঝাট হয়েছিল, এনওসি দেখতে চাই। তারা আজকে জিজ্ঞেস করলো কোন দেশে গেছি, বললাম মালয়েশিয়া, ইন্ডিয়া গেছি। তারপরে আরেক পুলিশ অফিসার আরেকজনকে জিজ্ঞেস করে মালয়েশিয়া, ইন্ডিয়া গেছি, যাইতে দেবে কিনা নেপাল। অথচ নেপাল কিন্তু আমাদের অন অ্যারাইভেল। ফার্স্ট টাইম নেপালে গেলেও কিছু না। যাই হোক, তেমন কিছু না, বেরোয় আসছি। চারটা 15 ফ্লাইট 1 ঘন্টা ডিলে করে 5টা 15-তে ছাড়তেছে। অন অ্যারাইভেল হওয়া সত্ত্বেও অনেক যাত্রীকে আসতে দেয় নাই নেপালে। কেন অন অ্যারাইভেল হওয়া সত্ত্বেও আসতে দিল না, এটা আসলে আমার বোধগম্য হয় না। এই লোকদের কাছে অনেক টাকাও ছিল, অনেক ডলারও ছিল। এমন না যে ডলার ছিল না বা কোনো সমস্যা আছে। বলতেছে প্রথমবারের মতো যাইতেছে, কেন যাবে এই সেই। একটা দেশে যেখানে অন অ্যারাইভেল দেয় সেখানে প্রথমবার যাবে না, তাহলে কোথায় যাবে? যেখানে ভিসা লাগে। ভিসা যেখানে লাগে ওখানে তো বাংলাদেশি পাসপোর্টে খুব একটা ভিসা দিতেই চায় না, এক্সেপ্ট ইন্ডিয়া। কোনো দেশই তো প্রথমবারের জন্য বাঙালিকে ভিসা দিতে চায় না। তা যারা অন অ্যারাইভেল দিছে সেখানে যাওয়াই তো স্বাভাবিক। আমার সাথে এক ভাই আছে, তার বন্ধুরা আসছিল। আমার সাথে আরও 4 জন ছিল, আমার ভাই ব্রাদার বন্ধু 4 জন ছিল। আমাকে একা ছাড়ছে, আমার আরও সাথে 3 জনকে ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? ওনাদের কাছে টাকা নাই? টাকা আছে, $400 আছে সবার সাথে। তাহলে কি জিজ্ঞেস করছে, কি সমস্যাটা? কোনো সমস্যা নেই। আমার 4 জনের পাসপোর্ট একসাথে নিল, আমারটা আমাকে দিয়ে দিল। আমি বিজনেস আমাকে জিজ্ঞেস করছে অ্যাকাউন্টে টাকা আছে। আর ওদেরকে কিছু জিজ্ঞেস করলো, ওদের পাসপোর্ট যে নিল এখন পর্যন্ত ওদের পাসপোর্টই দেয় নাই। কত টাকা খরচ হয়েছে আপনাদের বিমান ভাড়া? আমাদের বিমানের 4 জনের হচ্ছে আপনার 35,500 করে বিমানের টিকিট কাটা। তাহলে ওনাদের এই টাকাটা এখন পুরোটা লস না? এটা কি ঠিক হয়েছে? এটা আমাদের দেশের স্বভাব আর কি। না মানে এটা কি উচিত হয়েছে? কিভাবে উচিত? অন অ্যারাইভেল ভিসাও লাগে না, এখানে কেন যেতে দিল? আমাদের ভিসা লাগে না, আমাদের নেপাল গেলে তারপরে ভিসা হবে, ভিসা দিবে। তাহলে কেন তাদের কাটকানের পিছনে কোনো যুক্তি আছে আপনার মনে হয়? না এটা মনে হয় যে আটকানোর কোনো যুক্তি নেই। বাংলাদেশিরা কোনো সমস্যা থাকতো, পাসপোর্টের সমস্যা থাকতো, কোনো কিছু ইস্যু থাকতো, সেটা আলাদা হিসাব। এটা কি হিংসা শুধু আরেকজনের প্রতি, না ক্ষমতার অপব্যবহার? আমরা রওনা দিয়ে দিছি অলরেডি। বাইরে অনেক সাথীরা আসতে পারে নাই, অযথাই তাদেরকে আটকাইছে। 3 জন আসতে পারে না, আমি একা আসছি। অকারণে তাদেরকে আটকাইছে।
আমাদের ভিতরে, বুঝছেন? পানি নেমে যায় এগুলা সম্মানিত যাত্রীগণ, আপনাদেরকে দাগ রয়ে গেছে নাকি? সিটে বসার জন্য অনুরোধ করা হলো। কিছু কিছু নদী ও এগুলো রাস্তা পাহাড় কেটে কেটে। ও বিমানের গ্যাসা প্রায় পাহাড়গুলো, এত উঁচা পাহাড়। জুম করে নিয়ে আসলাম। এই জায়গায় আয় না, সুন্দর আছে। নেপালে নেমে পড়ছি, এখান থেকে পাহাড় আর মেঘ দেখা যাচ্ছে। নেপাল এয়ারপোর্ট। খুব দ্রুতই ভিসার কার্যক্রম শেষ হয়ে গেল। এখানকার অফিসারগুলো খুবই আন্তরিক, কত হাসি মুখে কথা বলে। অন্যদিকে আমাদের দেশে কেমন মুখ কারা করে ফেলে, মানুষের অন অ্যারাইভেল দিতেছে নেপাল, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা করতেছে না, এসে কোনো রকম স্ক্যান করে পাসপোর্টটা বাস ভিসা হয়ে যায়, এখানে এসে হাসি মুখে তারা ভিসা দিচ্ছে। অন্যদিকে অন অ্যারাইভেল থাকা সত্ত্বেও আমাদের এয়ারপোর্টে একের পর এক লোক কাট কাটে। অদ্ভুত। কবে বাংলাদেশি মানুষ ভালো হবে, কবে আন্তরিক হবে, কবে আরেকজনের প্রতি সহমর্মিতা তৈরি হবে? বন্ধু বান্ধব হারায় কবে ইয়াসিন বাড়বে? সাহেব বললেন তিনি আমার সাথেই থাকতে চান, আমি যেখানে যাই সেখানেই যাবেন, আমি যা যা করি তাই করবেন। ওনার হোটেল বুকিং টুকিং দেয়া ছিল, সেগুলো বাদ দিয়ে দিছে। বেরোয় আসছি। বাইরে একটা ভেজাল আছে। এই যে আমার সাথে ইয়াসিন ভাই, এখন আমরা হোটেলের দিকে যাব। বেচারার ব্যাগ হারাই গেছে, 3টা বন্ধু হারাই গেছে, সবাই ওনার জন্য ইন্নালীলা করে দিছি। ধনী ব্যবসায়ী ইয়াসিন ভাই যেহেতু ইংলিশ হিন্দি কোনোটাই পারে না, ম্যাপ দেখলে না? আর এখানে হিন্দি বা ইংলিশ লাগবেই, উনি আমাকে না পেলে হয়তো বা একটু ঝামেলায় পড়ে যেতেন। যাক, তারপরেও আমরা একসাথে ভালো মজার টাইম কাটাইছি। হোটেলে ঢুকে সামান্য খাওয়া দাওয়া করে ব্যাগ বুস্কা রেখেই বেরিয়ে পড়ি ঘুরতে থামেলের রাত্রের অবস্থা দেখার জন্য। চমৎকার শহর, সারা রাত আলো ঝলমল করতে থাকে, রাস্তাগুলো চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর ঘুটঘুটে নির্জন রাস্তা দিয়ে অন্ধকারে হাঁটতে হাঁটতে হোটেলে চলে আসি। সকালবেলা হোটেলে নাস্তা অর্ডার করে হোটেল এবং চারপাশ একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। চারপাশটা খুব সুন্দর, হোটেলটা হোমস্টে টাইপ। এবার ভাই আমাদের জন্য নেপালের ডাল ভাত, শাক, ডিম এগুলো রেডি করতেছে। ভালো মানুষ। আপনি बहुत अच्छे हैं, আপনি ভালো মানুষ মানুষ हम समझता है थोड़ा थोड़ा बांग्ला। हाँ शाक अच्छा लगता है हमको। हमारा पास बंगाली হালাল ফুডস না, এখানে হালাল পাওয়া তো খুব কঠিন। এটা হালাল না? এটা তো হালাল, কিন্তু সবজি আর ডিম, এমনি মাংস তো সমস্যা না। হালাল খাইতে হলে মোগলাই রেস্টুরেন্টে যাইতে হবে ওই দূরে, আর একটা বাংলা রেস্টুরেন্ট আছে তাও বহু দূরে। से बात करो ना, ट्रैवल में इधर बस बैठा है तो बात नहीं करता है तो इधर। নেপালে এসে হালাল ফুডস বলতে ডিম, শাক, ডাল এগুলাই। আর বাস খাচ্ছি তো খাচ্ছি কি ভাই, কি খাচ্ছি? সকাল সকাল ঘুমের থেকে উঠে বাস খাওয়া শুরু বাস করলাম। খাচ্ছি, বাঁশের ডাল খাচ্ছি। এটাও হালাল ফুড ওদের, বাঁশের ডাল খাচ্ছি। এটা কিন্তু বাঁশের কচি বাঁশ, হেভি টেস্টি ভাই, হ্যাঁ মজা আছে। অনেক টেস্টি। বাঁশ খায় নাকি টেস্টি ভাই, আর বাংলাদেশে বাঁশ দেয়। বাসে मंगाइए বাস 500 किलोमीटर बाहर से मंगाया भाई। 500 किलो बाहर, हमारा बाहर स्वास्थ्य के लिए अच्छा अच्छा होता है। কিলোমিটার দূরে থেকে বাঁশ সংগ্রহ করছে। হ্যাঁ, ওসে আনাইছে বাঁশ। দিয়ে গেছে, দুইটা দিছিল, একটা রাখছি, বলছে এমনি ফ্রি, যদি নষ্ট করা হয় তাহলে বেশি পে দিতে করতে হবে। একটু দেরি করে ঘুমের থেকে উঠে চন্দ্রগিরির উদ্দেশ্যে রওনা দিছি। চন্দ্রগিরিতে নাকি একটু ঠান্ডা আছে, আমি জ্যাকেট আনতে চেয়েছিলাম, হোটেলের বন্ধু বললো যে না জ্যাকেট দরকার নাই, অত ঠান্ডা না। ট্যাক্সি বলতেছে আবার ঠান্ডা আছে। যাই হোক, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। মেঘের রাজ্য দেখা যাচ্ছে।
কেবল কারে উঠবো এখান থেকে। কই ভাই? জীবনে প্রথমবার কেবল কারে চড়লাম, বহুত শখ ছিল কেবল কারে চড়ার, এই জন্যই চন্দ্রগুড়ি আসা আসলে। ওই যে এখানে মাটি কাটি কেটে রাস্তা তৈরি হইতেছে। মাঝখানে একবার কেবল কার থামে গেছিল কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে, তারপর আবার চলতে শুরু করে। অনেক উঁচুতে পৌঁছে যাই আমরা, মেঘেরও ওপরে। ওই যে একটা গাইতেছে কেবল কার। কেবল কার থেকে অনেক উঁচায়। অনেক কিছু আছে এখানে ম্যাপে দেয়া। বাচ্চাদের পার্ক। সবচেয়ে ঠান্ডা মনে হয় এই জায়গাটাই। ঘোড়ায় চড়ে পাহাড় দিয়ে ঘোরা যায়। পাহাড়ে উঠে কি আর করার, ঘোরাঘুরি ছবি তোলাতুলি করতে থাকি। এই জায়গাটা সুন্দর, বসেছিলাম, এই জায়গাটাও ভালো সুন্দর। এই জায়গাটা সবচেয়ে চমৎকার নিশ্চিত। এখান থেকে পেছনের ওই পাহাড়টা দেখা যায়, আর ওই যে এই রিসোর্টটা, এর থেকে সুন্দর রিসোর্ট মনে হয় আমি আমার জীবনের চোখে দেখিনি। এদিকে ওয়াইল্ড অ্যানিমেল পাওয়া যায়। এই জায়গাটায় মাঝে মাঝে বাঘ টাক দেখতে পাওয়া যায়। খুব একটা ক্ষতি টতি করছে শোনা যায় না, তবে দেখতে পাওয়া গেছে। এই রাস্তা নিচে শহর অব্দি যায় উপরের থেকে। জাম্প জাম্প। कोई धक्का मारो इसको। এখানে জাম্প টাম্প ভাবে যাবে, অনেক ধরনের অ্যাক্টিভিটি করা যায়, মানুষ করে। আমি ওইটা বেয়ে উঠতে চাইছিলাম, কিন্তু কুয়াশা প্রচুর থাকায় পিচ্ছিল হয়ে গেছে, বেয়ে ওঠার ব্যবস্থা আর ছিল না। দুইজন উঠছিল, হাজব্যান্ড ওয়াইফ, তারা লাফ দেওয়া নিয়ে অনেকক্ষণ ধরে উপরে উঠে ভয় পাচ্ছিল। পরে আমি বললাম আমাকে চড়তে দাও, আমি জাম্প করি, কিন্তু ওদের এই সার্ভিস বন্ধ হয়ে গেছিলো, কী কারণে ঠিক বুঝলাম না, দিল না। ওইখানে টিকিট কাটার যে দোকানটা, সেখানে যে গেছিলাম, বললো যে স্যার এখন হবে না। বড়ই হতাশাজনক। আমারে দে, আমি যাই। এই যে এখানে কিছু দোকানপাট আছে। ইয়াসিনের ব্যাগ বুসকাও আসে নাই, তারপর সে চাইছিল কিছু গেঞ্জি টেঞ্জি কিনতে, অবশ্য এখানে থেকে কেনে নাই, পরে অন্য জায়গা থেকে কিনছিল। এই পাহাড়টা হিন্দুদের দেবতা শিব এবং তার স্ত্রীর একটা বিশেষ ঘটনার জন্য বিখ্যাত। কথিত আছে যে এখানে শিবের স্ত্রীর গলা কাইটে পড়ে এবং দেহের অন্যান্য অংশ অন্যান্য জায়গায় যা পড়ে, এই জন্যই বিশেষত এই মন্দিরটা তৈরি।
কাঠমান্ডু শহর, এগুলো সবই পাহাড়ের উপরে। তার থেকে উঁচু পাহাড় এগুলো হিমালয়ান রেঞ্জ। তো চূড়ান্ত সেটা এভারেস্ট দেখা যায় এখান থেকে, কিন্তু প্রচুর মেঘের কারণে আজকে দেখা যাইতেছে না। মেঘ মনে হয় এখানে সবসময় থাকে, এভারেস্ট দেখা যায় খুব কম সময়। লোক তালা মেরে যায় এখানে। চন্দ্রগিরি হিলের টপ দেখা শেষে আবারও ব্যাক করি কেবল কারে। এই ভিউটা আসলে অনবদ্য, অসাধারণ একটা ভিউ। বাচ্চা দুইটার রিকোয়েস্টে ওদের কাছে থেকে মিক্সড ফ্রুট কিনে খাই, কিন্তু ওরা খাইতে রাজি ছিল না। সত্যি কথা, ফ্রুট যে খুব বেশি ভালো ছিল তা না, চলে। এরপরে হাঁটতে হাঁটতে চলে আসি একটা রেস্টুরেন্টে, ওইখানে মোমো বিক্রি করে চন্দ্রগিরির পাশেই। টেবিল মোমো, কারণ এইখানে তো হালাল ফুড নাই, মুরগি, গরু, খাসি এগুলো তো আর এখানে খাওয়া যাবে না। চন্দ্রগিরি থেকে ফিরে খানিকক্ষণ ব্যাগটা রেখে ফোনটা একটু চার্জ দিয়ে আবার একা একা আসছে ঘুরতে। থামেলে সে ইংলিশ বোঝে না, সে নেপালি পারে না, সে হিন্দিও পারে না, সে সমানে চাইনিজে নিজের ভাষায় কথা বলে। আচ্ছা হলো, এই ব্যাগের ভিতরে আমার নাম লেখা আছে, দেখো। একটা রেস্টুরেন্ট খুঁজতে যেয়ে ম্যাপে রাস্তা দেখাইছে চিপা। থামেলের গলি, চিপা গলি কতটুকু হবে, 1 হাত হবে, তার মধ্যে দিয়ে অন্ধকারে যাইতেছি, জানিও না আসলে পরিস্থিতি কি। একের পর এক গলি পার হয়ে যেতেছি। আমি দেখতে গেছিলাম, দেখি কি হয়। পৃথিবীর সবচেয়ে ফেমাস ক্লাবগুলোর মধ্যে 43 নম্বরে আছে লর্ড ক্লাব। বলা বাহুল্য, আমি যে সময় গেছিলাম সে সময় কোনো চিল্লাচিল্লি, গান বাজনা, হই হুল্লোড় কিছুই ছিল না। একেবারে যখন ফাঁকা, আমি ওই টাইমটা বাইছেই গেছিলাম দেখতে। আমার জাস্ট ক্লাবটা কেমন এইটা দেখার ইচ্ছা ছিল, যেহেতু আমি এই কালচার এনজয় করি না, সুতরাং আমার এটা নিয়ে খুব বেশি আগ্রহ নেই। এই জন্য আমি ক্রাউডের সময় যাইনি, ফাঁকার সময় গেছি। স্পষ্ট দেখা যাচ্ছে যেটা ফাঁকা। সব কিছু জেনে রাখা ভালো, সব কিছু করা ভালো না হলেও, এটা আমার বিশ্বাস। বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাব আছে, তার মধ্যে 43 নম্বর ক্লাব, তাও আবার নেপালের মতো একটা ছোট্ট দেশে কেন, বা এটা কেমন বড়, এটা জানার আগ্রহ থেকে দেখতে যাওয়া আর কি। খুবই অল্প সময় 5-10 মিনিট থেকে বের হয়ে যাই। এই জায়গা আমার ভালো লাগে না। এরপর ক্ষুধা লাগছিল, বাংলা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম একটা। ইয়াসিন রেস্তোরাঁ, বাঙালিদের রেস্টুরেন্ট, 100% হালাল। খাওয়া দাওয়া শেষে অনেক রাতে ফিরে যাই হোটেলে। পরের দিন সকালবেলা আবার শুরু হয় ঘোরাঘুরি। ইয়াসিন রেস্তোরাঁ, টুপি মাথায় নেপালি সেজে ঘুরতে বের হয়ে গেছিলাম। রেস্টুরেন্টও নাকি তার, সেজন্য নাকি এটা খুব ভালো। এখানের খাবারগুলো দারুণ, দামও রিজনেবল। ইয়াসিন রেস্তোরাঁ, আমার নামে রেস্তোরাঁ, তো এই জন্য ঘুরতে বেরোইছি সকালে। গুর্খা তলোয়ার। বৃষ্টি,
আজকে শহরে ঘোরার কথা ছিল, আজকে এত বৃষ্টি হচ্ছে। ভাই এ কি জিনিস, কি জিনিস বিক্রি করে দেখছি? আমার একটা গুর্খা নাইফ আর একটা কত বড়? গুর্খা সোর্ডের শখ হয়েছে, কোনোদিন মনে হয় কালেক্ট দত্ত দান করবোই হবে। করবো ইনশাল্লাহ। ছোট ছুরিগুলো এগুলো 9-10 হাজার টাকা, আর বড়গুলো বিক্রির জন্য না। হয়তো স্থানীয়দের কাছে বিক্রি করে কিনা। এখন হাঁটতে হাঁটতে মিউজিয়ামের দিকে যাচ্ছি। কাছে ভাবছিলাম মিউজিয়াম, আসলে অত কাছে না, সো আবার ট্যাক্সি নেওয়া লাগছে। সব বাজার, প্রচুর দোকান। কাঠমান্ডু শহরে অনেক মন্দির টন্দির আছে, মন্দির দেখার কোনো ইচ্ছা আমার নাই, এজন্য আর সেগুলো জায়গায় যাই নাই। অনেকে যায় মন্দিরগুলো দেখতে, মানকি টেম্পল ইত্যাদি ইত্যাদি। আর একটা কি যেন বলে, বৌদ্ধদের স্তূপ, একই টেম্পল, আমার দেখার ইচ্ছা হয় নাই। বহুত দূর, আমি যেখানে ছিলাম সেখান থেকে জাদুঘর। খামাখা একজন আমার বলছে হাইটে যাওয়া যাবে, হাইটে আসতে গেলে আজকে দিন পুরাটা পার হয়ে যেত। কাছে কাছে চলে আসছি, আমি ঢুকতেছি। 75 টাকা এক্সট্রা দেওয়া লাগে ছবি তোলার জন্য, ছবি তুলতে দেবে না। তাও ভালো যে ছবি তো তুলতে দেয়, অনেক মিউজিয়ামে তো ছবি তোলাই যায় না। মিউজিয়াম মূর্তি তো বেশি, বেশিরভাগ মানুষই ট্যুর প্ল্যানে মিউজিয়াম রাখে না কাঠমান্ডু আসলে। অধিকাংশই ট্যুর প্ল্যানে আমি দেখছি ইউটিউবে যে তারা দরবার স্কোয়ার, একটা স্তূপ আর একটা মন্দির আছে সেগুলোকে রাখে। আমি মন্দির টন্দির যাবো না, মন্দির যে আমার কাজ কি। তবে এইখানে এসে তো মূর্তি ছাড়া কিছু দেখতেছি না, এটা একটা হতাশার বিষয়। ব্রোঞ্জ আর্ট গ্যালারি, ওয়াও, এটা কি মাঝখানে এগুলো পাথর লাগানো? ভাইরে ভাই, এইগুলার কত দাম হবে আপনার ধারণা আছে? কোটি কোটি টাকা দাম এগুলার। এটা সম্পর্কে কিছু বলা নাই, দেখবি বলা লাগে আছে। হিন্দুইজমের কালচার বেশি ফুটে উঠতেছে, ছবি টবি। কি বুঝলাম না, সাইডটায় মনে হয় শুধু মূর্তি আর মূর্তি, রাক্ষস খক্ষস দেব দেবী। টেম্পল টেম্পল চলো ছাদে যাই। এদিকে ও ঘোড়ার, মালয়েশিয়াও দেখছি, এখানেও দেখলাম একটা রোলস রয়েস গাড়ি রেখে দিছে। আমার মনে হয় যাদের কৃষ্টি কালচার খুব বেশি রিচ না, যাদের জাদুঘর খুব বেশি রিচ না, তারা একটা গাড়ি রেখে দেয় সামনে। আমাদের জাদুঘরে কিন্তু আসলে এই গাড়িটার এত বড় ফোকাস করা নেই, অনেক গাড়ি আছে সামরিক যানবাহন। আমাদের জাদুঘর অনেক সুন্দর। আর্ট গ্যালারি, ন্যাশনাল মিউজিয়াম অফ কাঠমান্ডু, নেপাল।
ভিডিও বানানো নিষেধ, শুধু ছবি তোলার জন্য অ্যালাউ করছে। কে শুনবে? আমি তো শুনবো না। বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো লাগে, কিন্তু ঘোরার জন্য বেশি সুবিধা। ছবি তোলার জন্য ভালো না। এখানে ছবি তোলার জন্য অ্যালাউড করছে, টাকা দিয়ে টিকিট কাটলাম ছবি তোলার জন্য, এখন বলতেছে ভিডিও করা যাবে না। কি একটা বিশ্রী ব্যাপার, তাই আমি শুনবো? মোটেই না। একটু একটু করে বৃষ্টিতে ভিজতেছি। হিস্টোরিক্যাল বিল্ডিং। বিরাট প্রকাণ্ড সাইজের একটা হাতির দাঁত রেখে দিছে। এটা কি ভাই রে ভাই? হাতির কঙ্কাল, বিশাল ব্যাপার। ফুলফুদুল হাবি যাবি রেখে দিছে, সব শয়তানি কাজ কাম। তবে আমার মনে হয় একটা জাতিকে জানতে হলে মিউজিয়ামে আসা জরুরি। অন্যান্য যেখানেই ঘোরা হোক না কেন, একটা জাতির আসলে মূল বোঝা যায় না, তাদের কালচার কৃষ্টি বুঝতে হলে মিউজিয়ামে আসাটা জরুরি। অনেকেই দেখছি যে মিউজিয়ামে আসেন না, স্পেশালি কাঠমান্ডুতে কেউ রিকমেন্ডও করে না মিউজিয়ামের ব্যাপারটা। আমি খুঁজে বের করছি। হ্যাঁ, এই যে এই টাইপের ড্রেস কিনছি বাচ্চাদের জন্য। হ্যাঁ, এটা ওদের জাতীয় পোশাক, পুরুষ মহিলা নির্বিশেষে কাছাকাছি ধরনের এই পোশাক পরে। অদ্ভুত ছবি তোলার কিছু জায়গা। এমনি নাকি আমার একটু নেপালি দেখা যায়, বাঙালিরা নাকি কালো, এটা বলা ঠিক হলো না। যাই হোক, আবার টুপি পরছি, এই জন্য আমাকে নাকি বেশি নেপালি দেখা যাচ্ছে। পরে আমি বললাম না, বাঙালিরা কালো না, বাঙালিরা আসলে বিভিন্ন রকম স্কিনেরই হয়। আমার সাথে সমানে নেপালিতে কথা বলতেছে এক মহিলা। বাচ্চার মমি, ওদের বানানো কিছু পাত্র। এগুলা কি? তীরের ফলা। একটা কেভ তৈরি করছে। পিছে পিছে আইতেছে কেন? এই ধরনের অস্ত্র মোটামুটি সব জাদুঘরে দেখলেই দেখতে পাওয়া যায়। আমাদের জাদুঘরগুলোতে আরো বেশি আছে। অস্ত্রাগার, অস্ত্র দেখতে আমার খুব ভালো লাগে। আমি ভাবছিলাম একটা এই গুরখা নাইফ কিনবো, অনেক দাম, তাছাড়া ইমিগ্রেশন পার করতে দেবে না, নাহলে নিয়ে যেতাম। কুড়াল, তলোয়ার। এই নেপালের মিউজিয়াম দেখা শেষ হলো আমাদের মাত্র। অল্প কিছু জিনিসপত্র আছে, ও পাশে পাহাড় দেখা যায়, বৃষ্টির কারণে গলে যেতেছে সবকিছু। ভালো, বৃষ্টির ওয়েদার চমৎকার, দেখতে খুব অল্প সময় লাগলো। এখন আমরা বেরোয় মিউজিয়াম দেখা শেষ করে এখন দরবার স্কোয়ারের দিকে যাচ্ছি, আবার ট্যাক্সিতে করে। বেশি দূর না, 1.8 কিলোমিটার দূর। হাঁটলে হাঁটা যাইতো, কিন্তু এত হাঁটতে ইচ্ছা করতেছে না এখন, বৃষ্টি তো। শহরের ভিতর দিয়ে একটা খাল গেছে, ব্রিজ।
খালটা দূর পর্যন্ত, পাহাড় পর্যন্ত দেখা যায়। আবারও চিপাগুলির ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে, আঁকা বাঁকা পাহাড়ি পথ, সেটা পিচ ঢালাই করেছে, সব টিলা পাহাড় কেটে কেটে পথ তৈরি করা, কোনো কোনো জায়গায় বেশ ঢালু। আবার স্কোয়ার চলে আসছি। এই ঘরগুলো খুব সুন্দর, কি বলে এগুলাকে কে জানে। সুন্দর বিল্ডিং গুলা। তোর কবুতর এখানে। স্কোয়ারের ভিতরে পর্যন্ত খোলা থাকে, যে কারণে ভিতরে যাওয়া গেল না, বাইরে থেকেই দেখা শেষ করতে হচ্ছে। চেষ্টা করবো কালকে সকালে আসার, যদি সম্ভব হয়, না হলে নাই। মেমোরি কিছু না, মিউজিয়াম, ছবি টবি আছে, রাজারা কি ব্যবহার করতো ওগুলো কিছু কিছু আছে। ন্যাশনাল মিউজিয়াম তো দেখেই আসলাম, বাইরের সাইডটাই অনেক সুন্দর হয়ে গেছে। ট্যাক্সিও আসতেছে না, এরকম টিকিট কাউন্টারের পিছনে আশ্রয় নিচ্ছি। এখানে কাঠমান্ডুতে যারা ঘুরতে আসে তাদের উচিত নিজে নিজেই ট্যাক্সি বুক করে বিভিন্ন জায়গায় ঘোরা। ওই কাঠমান্ডু সারাদিনের ঘোরা ট্যুর প্যাকেজ নিলে 5-7 হাজার টাকা লাগে, এটা কোনো কারণ নাই। এখানে ইনড্রাইভ আছে, পাঠাও আছে অ্যাপ, সেটা দিয়ে ট্যাক্সি ডাইকে ডেকে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে নিচে গেলে অনেক কম খরচ হয়। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে রওনা দিলাম ট্যাক্সিতে করে বিসমিল্লাহ হোটেলের উদ্দেশ্যে। হালাল ফুড পাওয়া যায় এখানে, সম্ভবত ইন্ডিয়ান। অদ্ভুত খ্যাচ খ্যাচ শব্দ করতে করতে গাড়ি আগাচ্ছে চিপা চিপা রাস্তার ভিতর দিয়ে। গত 2 দিন আবহাওয়া ভালোই ছিল আলহামদুলিল্লাহ, আজকে বৃষ্টিতে একটু সমস্যা হয়েছে, বেশি না, এটাও একটা এনজয়েবল জিনিস। খাবারের কোয়ালিটি জাস্ট চলে টাইপ। করার পর বিসমিল্লাহ হোটেল খুঁজে পাইছি। এরপর একটা ক্যাসিনো দেখতে গেছিলাম, ঢুকতে শেরমল রুটি, জালি কাবাব, এরকম বহু সংখ্যক ক্যাসিনো আছে, ট্রেনটাতে ঢুকে যায় পে করে। ছোটোখাটো কিন্তু 5 মিনিট 10 মিনিট খাবার আছে অনেক রকমের, মানুষজন খামাখাই যায়, সব হালাল। এরপর চিকেন, বৃষ্টির মধ্যে থামেলের রাস্তা ঘুরতেছিলাম, ওই যে একটা রিক্সা দেখা যায়। আর কিছু কেনাকাটা করছিলাম, চকলেট ফকলেট, খুব বেশি ভালো পাওয়া যায় না ও নেপালি জিনিস। রিক্সা মাঝে মাঝে দেখা যায়, খুব রেয়ার, একটা দুটোই দেখা যায়। ফ্যামিলি দিয়ে হাঁটাহাঁটি করতে করতে আবার চলে আসলাম আমাদের প্রিয় ইয়াসিন হোটেলে। এটাই সবচেয়ে সুন্দর, রিজনেবল বাংলা রেস্টুরেন্ট। আর অন্য যেগুলো খাইছি সেগুলো ভালো না কোয়ালিটি। দ্বিতীয়বারের মতো আজকে আবারও চলে আসলাম ইয়াসিন রেস্তোরাঁতে হালাল ফুড খেতে। কালকে আমরা খেয়েছিলাম মহিষের লাল ভুনা, আজকে খাচ্ছি মহিষের কালা ভুনা, বেশি টেস্টি। আর এইটা সবচেয়ে স্পেশাল, নেপালের পাহাড়ি মুরগি, নেপালের পাহাড়ি মুরগি আর কি। এটা যদি ইয়াসিন ভাই না খায়েন বেশি খুশি হবো। আচ্ছা ঠিক আছে। নেপালে ভাই যতটা হোটেলে খাইছেন সবচেয়ে বেস্ট খাবার মনে হয়েছে না এটা? হ্যাঁ সেরা সেরা। এমনি হালাল ফুডও তো খাইলাম আমরা অন্যান্য জায়গায় না। ইয়া
কালা ভুনাটাও দেখতে সুন্দর লাগতেছে। এই মহিষের মাংসে একটা গন্ধ থাকে, কিন্তু গন্ধটা এইখানে পাইনি। ওটা নাই। নাই। অত্যন্ত সফট, একবারে সফট হয়েছে। কালকে খুবই মজা লাগছে, ইনশাআল্লাহ আজকে Okay. ভালো লাগবে আশা রাখি। ইনশাআল্লাহ। ওকে। ভুনাটা কালা ভুনার থেকে বেশি মজা লাগছে আমাদের। কালকে লাল ভুনা খাইছিলাম, তো এই জন্য আবারও লাল ভুনা নিলাম। আজকে কালা বুনও খাইছি, আবার লাল বুনও নিলাম, লাল ভুনার আবার পাহাড়ি মুরগিও খাইলাম। পাহাড়ি মুরগিতে হাড্ডি বেশি, যে কারণে আমি বলছিলাম ইয়াসিন হোটেলে যে ভাই হাড্ডি বেশি, তো আবার হোটেল না ভাই? তারা এক্সট্রা আবার দিয়ে গেছে, মানে যে পরিমাণ দেয় প্রায় সেই পরিমাণই আবার এক্সট্রা দিয়ে আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব। ওকে। বাংলাদেশ থেকে কেউ যদি আসে অবশ্যই। তাহলে অবশ্যই ইয়াসিন রেস্তোরাঁতেই খায়েন, কারণ নেপালি খাবার খুব বেশি ভালো লাগে না আমাদের। আর অন্যান্য যেসব হালাল ফুডের রেস্টুরেন্ট আছে আমরা বেশ কয়েকটাতে খাই দেখছি, সবগুলার এটার চেয়ে আশেপাশেও নাই। নাই। এটাতে যেই সুন্দর স্পেস বিশাল, আর অন্যগুলাতে চিপা চাপি একটু আনি করা মাংসটা রেস্টুরেন্ট। এত সফট, মানে মহিষের মাংস এত সফট আমি নেপালে যারা আসেন বাংলাদেশ থেকে অবশ্যই ইয়াসিন রেস্তোরাঁতে আসবেন, খাবেন স্পেশালি মহিষের মাংস খান অবশ্যই। তাহলে লেবু ইম্পোর্টেড, লেবু চাইছি, পরে লেবু দিল, বললো লেবু ইম্পোর্ট করে আনা লাগে। ওরা কিছুই তেমন ফলাইতে পারে না। আমাদের ইয়াসিন রেস্তোরাঁর শেফ যে এত চমৎকার চমৎকার রান্নাগুলা নেপালে আমাদেরকে খাওয়াইতেছে, নেপালে অন্যান্য কোনো রেস্টুরেন্টে এত মজার খাবার খাই নাই আমি, হালাল অন্যান্য রেস্টুরেন্টেও খাই নাই, পাকিস্তানিদের, ইন্ডিয়ানদের বহুজন হালাল রেস্টুরেন্ট আছে, এইটা সেরা। ভাই আপনি কোথা থেকে রান্না শিখছেন? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে? অনেকদিন নাকি দুবাই ছিল। হ্যাঁ, দুবাই দুবাই। ওখানে কি রান্না বান্নার কাজই করতেন? হ্যাঁ, ওইখান থেকে ইন্টার্নি করে আসছি 4 বছর। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে কোথাও কি চাকরি করছেন? করছি মালিবাগে করছি। মালিবাগে কোথায়? মালিবাগে একটা চিলি রেস্টুরেন্ট ছিল, ওইখানে করছি। আচ্ছা আচ্ছা। তারপরে আমার বাসা মালিবাগ। হ্যাঁ, তারপরে আপনার ময়মনসিংহে করছি, ব্রাহ্মণবাড়ি করছি, কুমিল্লা করছি, কক্সবাজার করছি, চিটাগং এবং কক্সবাজার, সেন্ট মার্টিন। ভাইয়ের নাম কি আপনার? ওয়াসিম আহমেদ। ওয়াসিম, আপনার জন্য শুভকামনা, আল্লাহ আপনার রহমত so করুন। much. Thank you ঠিক so আছে, much. আল্লাহ হাফেজ। আবারও ইয়াসিন রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে আমরা চলে যাইতেছি আমাদের হোটেলের দিকে। অন্ধকার হয়ে গেছে, আজকে শেষ রাত আমাদের নেপালে এবারকার মতো। দেখা যেতেছে অন্ধকার। ভাই কি বলবো? ভাই অন্ধকার হয়ে যায় নাই তো? এখন বাজে রাত কয়টা? 12টা 8। হ্যাঁ 12টা। 12টা 8 আজকে একটু ভিড় কম, এই রাস্তায় ভিড় কম আজকে, বৃষ্টি হচ্ছিল তো এই জন্য মনে হয়। যে কাঠমান্ডুর যে থামেল শহরে, এখানে মনে হয় শুক্রবার আর শনিবার হচ্ছে সবচেয়ে বেশি মানুষ লোকজন হয়। আচ্ছা, শুক্রবারে সবচেয়ে বেশি ক্রাউড হয়, এটা জানি আমি। 3টার সময় আমাদের ফ্লাইট, রিটার্ন ফ্লাইট আর কি। এখন বের হয়ে যাচ্ছি, এই যে সকাল সকাল রেডি হয়ে 12টা বাজে। হ্যাঁ, চেনা পথ ধরে থামেলের আবার আসবো কোনো দিন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যথেষ্ট মজা লাগছে নেপালে, নেপালের লোকজনও ভালো, আর সব ধরনের সুযোগ সুবিধা আছে, খাবার দাবার, হোটেল, রেস্টুরেন্ট, প্রকৃতি, এভরিথিং। নেপাল থেকে বিদায় নেওয়ার উদ্দেশ্যে ট্যাক্সি যোগে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। 3 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকে মানুষ নর্মালি, তো আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা মনে হয় 2 ঘন্টা আগে থাকতে পারবো। আল্লাহ ভরসা, দেখা যাক। এই যে ভাই আসি ভাই, টাইম কিন্তু ওভার না একটু, আচ্ছা আল্লাহ ভরসা, দেখা যাক। রাস্তায় ভালোই জ্যাম, সময় লেগে যেতেছে। যেদিন যেদিন তাড়াহুড়া থাকে সেদিন নানান প্রকারের ঝামেলা এসে সামনে দাঁড়ায়। চলে আসছি এয়ারপোর্টে, 12টা 1টা বাজে, 2 ঘন্টা আগে আসছি আর কি, আল্লাহ জানে কি হবে। দ্রুতই ঢুকে পড়ছি, স্টেশন ক্রস করে ফেলছি। এয়ারপোর্টটা বেশ ছোট, আজকে আকাশ মেঘলা অনেক, বৃষ্টির জন্য দেরি না হয় ফ্লাইট, আল্লাহ জানে। ইয়াসিনের আর লং টার্ম ট্যুর পরিকল্পনা ছিল, কিন্তু সে আমার সাথেই ব্যাক করে টিকিট আগায় নিয়ে এসে। বিমানে উঠে আসছি, কাজ হবে না। বোঝা যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, বুঝতেছি না বৃষ্টির কারণে আমরা ফ্লাইট ডিলে হয়ে গেছে। 3টা 5 ফ্লাইট, 4টা বাজে মাত্র এখন ছাড়তেছে। ব্যাক টু মাতৃভূমি, চলে আসছি।
বাস পৌঁছায় গেছি বাইরে, মনে করে নাই। আবার পাঠাও দিকে প্রস্থান। এরই সাথে শেষ হয় আমার নেপাল ভ্রমণ।